আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমী স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাকিস্তানের একটি জনপ্রিয় এবং র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় কমসেট ইউনিভার্সিটি ইসলামাবাদ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি কমসেটভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটির সকল তথ্য দিয়ে দিব, যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় বা তথ্য শেয়ার করাটা জরুরি মনে করছি। প্রতি বছর নানা স্কলারশিপ অফার হয়, সেটা বিভিন্ন দেশের হতে পারে, অর্গানাইজেশনের হতে পারে, গভর্নমেন্টে হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপগুলো প্রযোজ্য সেই স্কলারশিপগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও এবং টিউটোরিয়াল আমি দিচ্ছি। ভিডিওগুলো এমনভাবে আমি তৈরি করি যাতে করে আপনি নিজে নিজেই এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন। তবে আবেদন করার ক্ষেত্রে যদি আপনি কনফিডেন্ট না হন, নিজে নিজে আবেদন করাটা আপনার জন্য ভয়ের কারণ, সঠিকভাবে আবেদন হচ্ছে কিনা এই জিনিসটা চিন্তা করছেন বা মাথায় আসছে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের এই আবেদন করার ক্ষেত্রে হেল্প করব। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। গুরুত্বপূর্ণ যত লিঙ্ক রয়েছে প্রথম কমেন্টে আমি দিয়ে দিব। তাই বন্ধুরা, এখন আমরা কমসেট ইউনিভার্সিটির এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা বলবো, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। প্রথম সুবিধা, যেটা অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রেও থাকে, সেটি হচ্ছে টিউশন ফি ওয়েভার, অর্থাৎ আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, বিনামূল্যে পড়াশোনা করতে পারছেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এখানে কোনো ল্যাব ফি আপনাকে দিতে হচ্ছে না, কোনো রেজিস্ট্রেশন ফি আপনাকে দিতে হচ্ছে না, কোনো ধরনের সেমিস্টার ফিও আপনাকে দিতে হচ্ছে না, অর্থাৎ একাডেমিক কোনো খরচ আপনাকে বিয়ার করতে হচ্ছে না। এর বাদে আপনি আইএলটিএস ছাড়া অর্থাৎ এমওয়াই দিয়েও আবেদন করতে পারছেন, আবেদন কোনো ফিও নেই, অর্থাৎ বিনামূল্যে আবেদন করা যাচ্ছে। পাশাপাশি বয়সগত কোনো রিকোয়ারমেন্টও কিন্তু ওয়েবসাইট বা বিশ্ববিদ্যালয় উল্লেখ করেনি, তার মানে এখানে কিন্তু আপনার একটি সুযোগও রয়েছে। এই ছিল বেসিক কিছু সুযোগ সুবিধা। আশা করি মোটামুটি আপনার একটি ধারণা হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই স্কলারশিপে অসুবিধা নেই? আমি প্রতিটি স্কলারশিপের ক্ষেত্রে যখন আমি ভিডিও করি আমি অসুবিধার ব্যাপারটাও উল্লেখ করি, কারণ অসুবিধা জানা থাকলে আপনার কম্পেয়ার করতে সহজ হবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই স্কলারশিপে বেশ কয়েকটি অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধা, আপনি কোনো মাসিক ভাতা অর্থাৎ স্টাইপেন্ড আপনি পাচ্ছেন না। অন্যান্য স্কলারশিপ যেমন ব্রুনাই, তুরস্কের বুর্সেলার স্কলারশিপ, এমনকি আইসিসির স্কলারশিপেও কিন্তু মাসিক একটি ভাতা দেওয়া হয়, কিন্তু এই স্কলারশিপে মাসিক কোনো ভাতা পাচ্ছেন না। তার মানে হচ্ছে লিভিং যে এক্সপেন্সগুলো আছে, অর্থাৎ থাকার জন্য, চলাফেরার জন্য, খাওয়া দাওয়ার খরচ, সেটা আপনাকেই বিয়ার করতে হবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে কোনো ধরনের এয়ার ফেয়ার আপনি পাচ্ছেন না, অর্থাৎ যাতায়াতের জন্য খরচও আপনাকেই বিয়ার করতে হচ্ছে। তৃতীয় অসুবিধা, ইন্স্যুরেন্সের যে খরচ সেটাও আপনাকে বিয়ার করতে হচ্ছে, ভিসা খরচও আপনাকে বিয়ার করতে হচ্ছে। পাশাপাশি এখানে পিআর ফ্যাসিলিটিস এবং পার্ট টাইম ফ্যাসিলিটিস খুবই চ্যালেঞ্জিং। তাই বিষয়গুলো আপনাকে মাথায় নিয়েই আবেদন করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কারা এই স্কলারশিপে আবেদন করবে বা কাদের আবেদন করা উচিত? প্রথমত হচ্ছে আপনি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করছেন, বাইরে থেকে একটা মাস্টার্স করা জরুরি, বিনামূল্যে করতে চাচ্ছেন, পাশাপাশি কিছু যদি এই সুযোগ সুবিধা পাওয়া যায় মন্দ হয় না, তারা আবেদন করতে পারেন। পিএইচডি করতে চাচ্ছেন, ভালো কোনো জায়গায় সুযোগ পাচ্ছেন না, ইউরোপে বা অন্য কোথাও সেই অপরচুনিটি সেভাবে আপনি ক্রিয়েট করতে পারছেন না বা আসছে না, কোথাও একটি ইনভলভ হওয়াটা জরুরি, সেক্ষেত্রে আপনার পিএইচডিতেও আবেদন করতে পারেন বা মাস্টার্সও আবেদন করতে পারছেন। তো এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আবেদন করাটা আপনার জন্য যুক্তিযুক্ত। পাশাপাশি অনেকেই যারা মাস্টার্সের পরিকল্পনা করছেন, বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে গেলেও কিন্তু লাখ টাকার উপরে খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতেই এখানে পড়াশোনা করতে পারছেন। এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমার তো লিভিং এক্সপেন্স খরচ হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সেটা তো বাংলাদেশেও হতো। পাকিস্তানের লিভিং এক্সপেন্স এবং বাংলাদেশের লিভিং এক্সপেন্সে খুব বেশি যে তফাৎ তা না। তাই বাংলাদেশের টাকা পয়সা দিয়েও কিন্তু সেখানে আপনি চলাফেরা করতে পারছেন, এটা কিন্তু সুযোগ রয়েছে। আর অতিরিক্ত হিসাবে কিন্তু বিনামূল্যে পড়াশোনা করার কিন্তু অপরচুনিটিও আপনার থাকছে, তাই এই ব্যাপারটাও ভেবে দেখতে পারেন। এবারে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা। বন্ধুরা, এই স্কলারশিপের অধীনে অর্থাৎ কমসেট যে স্কলারশিপটি অফার করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, সেখানে অনার্সের পরে মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করার সুযোগ থাকছে। তারা মাস্টার্স এবং পিএইচডিতে এই স্কলারশিপটি দিচ্ছে।
প্রশ্ন আসতে পারে যারা এইচএসসি কমপ্লিট করেছে তারা কি অনার্সের জন্য আবেদন করতে পারবে না? হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, পিএইচডি 3 লেভেলে আবেদন করার সুযোগ রয়েছে। তবে যে স্কলারশিপটি অফার করছে সেই স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডির জন্য। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি অনার্সের জন্য কোনো স্কলারশিপ নেই? আপনি অনার্সের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের একাডেমিক ফ্যাসিলিটিস এবং টিউশন ফির উপরও কিন্তু বিভিন্ন ছাড় আপনি পেয়ে যেতে পারেন। তাই আপনার জন্য কিন্তু সুযোগ রয়েছে। তবে এই স্কলারশিপের অধীনে মাস্টার্স এবং পিএইচডি, মাস্টার্স এখানে 2 বছরের জন্য হয়ে থাকে, পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। প্রশ্ন আসতে পারে ভাইয়া কি কি সাবজেক্টের উপর এই স্কলারশিপটি অফার করছে মাস্টার্স এবং পিএইচডিতে? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সাবজেক্ট কিন্তু অফার করছে, যেটা শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন বা আমরা দেখতে পারবো। প্রথমত হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ডেটা সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল রিলেশনস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিমোট, জিআইএস ম্যানেজমেন্ট সায়েন্সেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বায়ো সায়েন্সেস, ডেভেলপমেন্ট স্টাডিজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার মানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে এবং এখানে যারা সায়েন্স, আর্টস, কমার্সের সাবজেক্টও কিন্তু রয়েছে। তার মানে লেভেল ভেদে কিন্তু আপনি আবেদন করতে পারছেন, অর্থাৎ সবার জন্য মোটামুটি একটু সুযোগ রয়েছে। খুব বেশি সাবজেক্ট নেই, তবে সব লেভেলের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারছেন। এই ছিল সাবজেক্ট নিয়ে কথাবার্তা। এবারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করব, সেটি হচ্ছে আবেদন করার শর্ত, অর্থাৎ কি কি শর্ত পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। প্রথম শর্ত, বাংলাদেশী নাগরিক হতে হবে। এটা অবশ্যই আপনি পূরণ করেছেন, তাই আবেদন করতে কোনো বাধা নেই। দ্বিতীয় শর্ত, জিপিএ গত রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার রেজাল্টগত একটা রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি যদি অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্সের জন্য আবেদন করতে যাচ্ছেন, তাহলে অনার্স পর্যন্ত আপনার রেজাল্ট 2.50 থাকতে হবে মিনিমাম। তার মানে 60% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। আপনি যদি পিএইচডিতে আবেদন করেন তাহলে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং মাস্টার্সে আপনার 3.0 থাকতে হবে ন্যূনতম, তার মানে 70% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেটা হচ্ছে আপনি মাস্টার্সে আবেদন করেন বা পিএইচডিতে আবেদন করেন, আপনার বিগত রেজাল্ট, অর্থাৎ যে সাবজেক্টটা বা যে সাবজেক্টগুলো আপনি কমপ্লিট করেছেন সেই সাবজেক্টগুলোর মধ্যে কোনো সাবজেক্টেই ডি গ্রেড যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। এছাড়া দুটি রিকোয়ারমেন্টের কথা বলবো, একটি হচ্ছে IELTS 5.0 অথবা MY। আর পিএইচডিতে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে জিআরই প্রয়োজন হতে পারে সাবজেক্ট ভেদে, সেক্ষেত্রে 1100 স্কোরের প্রয়োজন হতে পারে। এই ছিল জিপিএ বা অন্য অন্য রিকোয়ারমেন্ট। আশা করি মোটামুটি আপনার একটি আইডিয়া হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে ভাইয়া বয়সগত কোনো রিকোয়ারমেন্ট রয়েছে? এই ধরনের কোনো তথ্য স্কলারশিপের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে প্রকাশিত হয়নি, তার মানে এখানেও কিন্তু আপনি একটি সুযোগ পাচ্ছেন। এবারে ডকুমেন্টস নিয়ে আলোচনা করি। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডকুমেন্টস যদি ঠিকভাবে সাবমিট না হয় তাহলে কিন্তু আপনার ভালো যোগ্যতা থাকার পরও কিন্তু আপনি স্কলারশিপটি পাবেন না বা পিছিয়ে যাবেন। অনেক শিক্ষার্থী এমন থাকেন খুব ভালো স্কোর রয়েছে, ভালো যোগ্যতা রয়েছে, এক্সট্রা কারিকুলার সব দিক থেকে এগিয়ে, কিন্তু সঠিকভাবে আবেদনটা সাবমিট করতে পারছেন না, সব ঠিক মতো লিখতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করলেও অনেকাংশে পিছিয়ে যাবেন। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় মোটামুটি জিপিএ রয়েছে কিন্তু সঠিকভাবে ডকুমেন্টসগুলো সংগ্রহ করে সাবমিট করতে পেরেছে, সবটাও ঠিক মতো লিখেছে, এবং এক্ষেত্রে কিন্তু তার সম্ভাবনা আপনার চেয়ে অনেকাংশে বেড়ে যাবে। তাই এটা কিন্তু খুবই জরুরি ডকুমেন্টসগুলো ভালোভাবে গোছানো। আপনি যদি ডকুমেন্টস ভালোভাবে না গোছাতে পারেন, আবেদন করতে আপনি কনফিডেন্ট না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতেই পারেন। সেক্ষেত্রে আমার প্রফেশনাল হেল্প আপনার জন্য কিন্তু সবসময়ই থাকবে। আর যোগাযোগ করার লিঙ্কগুলো কমেন্টে দেওয়া থাকবে, অর্থাৎ প্রথম কমেন্ট চেক করুন। প্রথম যে ডকুমেন্টসটি হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট। ভাইয়া এনআইডি দিয়ে আবেদন করা যাবে না? যাবে, তবে পাসপোর্টটা বেশি প্রেফার করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে। তৃতীয় ডকুমেন্টস আপনার রেফারেন্স লেটার প্রয়োজন হবে দুটি। প্রয়োজন হবে আপনার SOP অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। এখানে একটি কথা বলে রাখি, অনেক শিক্ষার্থী যে কাজটি করেন সেটি হচ্ছে ChatGPTর মাধ্যমে অথবা যারা AI এর মাধ্যমে এই মোটিভেশন লেটারটি জেনারেট করে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো শিক্ষার্থী চয়েস করার ক্ষেত্রে এবং বিশেষ করে যখন হচ্ছে তারা স্কলারশিপ দিচ্ছে তখন কিন্তু খুব যাচাই বাছাই করে, এবং যাচাই বাছাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে SOP, এবং এটা অবশ্যই তারা একটি AI ডিটেকশন টুলের মাধ্যমে তারা ডিটেক্ট করে। এবং সেটা যদি ধরা পড়ে যায় যে আপনি AI এর মাধ্যমে সেটা লিখেছেন বা কোনো একটি অংশ লিখেছেন, তাহলে কিন্তু আপনার SOPটি বাতিল করে দিবে, এবং সেক্ষেত্রে বাতিল করা মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে গেল, আপনার এতগুলো পরিশ্রম কিন্তু শেষ হয়ে গেল। তাই ব্যক্তিগত পরামর্শ, আপনি অবশ্যই AI এর হেল্প নিন, সেক্ষেত্রে আইডিয়া জেনারেট করার জন্য, সেটাকে কপি করার জন্য না। প্রয়োজন হলে এক্সপার্টদের হেল্প নিন।
আপনার টিচারের হেল্প নিন, আমার হেল্প নিন, অন্য যে কোনো এক্সপার্টের হেল্প নিন। মোট কথা নিজে লেখার চেষ্টা করুন, এটা আপনার জন্য খুবই জরুরি। আর বেশিরভাগ স্কলারশিপের ক্ষেত্রে সোপটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কলারশিপ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে, এবং ইন্টারভিউর ক্ষেত্রে যদি ইন্টারভিউ হয় সেক্ষেত্রে এই সোপ থেকে কিন্তু কোশ্চেন করা হয়। তাই এটা আপনি নিজে লিখুন, বুঝে শুনে লিখুন। এছাড়াও অতিরিক্ত ডকুমেন্টস হিসাবে আপনার যদি অভিজ্ঞতা সনদ থেকে থাকে, কোনো স্কিল থেকে থাকে, বা ভলেন্টারি করেছেন, বা অন্য কোনো অ্যাচিভমেন্ট আপনার রয়েছে, অবশ্যই এগুলো আপনি যুক্ত করে দিতে পারেন। আর যারা পিএইচডিতে আবেদন করবেন সাবজেক্ট অনুযায়ী আপনার এখানে রিসার্চ প্রপোজালও প্রয়োজন হতে পারে। আর সর্বশেষ ডকুমেন্টসের কথা বলবো, সেটা হচ্ছে আইএলটিএস অথবা এমওয়াই দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবারে আসি আবেদন। বন্ধুরা, আবেদন করার বেশ কিছু ধাপ রয়েছে, আমি ধাপগুলো আলোচনা করছি। প্রথম ধাপ, অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন প্রসেস। আগে ডকুমেন্টসগুলো রেডি করে স্ক্যান করে ফেলুন, যাতে করে আবেদনটা আপনার স্মুথ হয়। আবেদন করার ক্ষেত্রে প্রথমে আপনাকে কমসেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে এসে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, বা প্রথম যে ইনফরমেশন দিয়ে এখানে আপনার বক্সগুলো ফিল আপ করতে হবে। এরপর আপনি সাবমিট করলে আপনার ইমেলে, অর্থাৎ যে ইমেলটি আপনি দিয়েছেন সেখানে একটি কনফার্মেশন মেল যাবে, এবং সেই ইমেলটি আপনি যদি ভেরিফাইড করেন তাহলে পরবর্তী স্টেপে যাবে। এবং পরবর্তী স্টেপটি মূলত হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে সাবজেক্ট ইনফরমেশন, অর্থাৎ কোন সাবজেক্টটি চয়েস করতে চাচ্ছেন, এই বিষয়গুলো আসবে। পাশাপাশি আপনার ডকুমেন্টসটা আপলোড করতে হবে এবং সবকিছু কমপ্লিট করে সাবমিট করে দিতে হবে। এটা হচ্ছে অনলাইনের কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ধাপটি হচ্ছে, আপনি ওয়েট করবেন রেজাল্টের জন্য। এক্ষেত্রে স্কলারশিপ কমিটি আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে। আপনাকে যদি যোগ্য মনে করে তাহলে তারা ইন্টারভিউটা নিতেও পারে, আবার নাও নিতে পারে। সরাসরি তারা অফার লেটার দিতে পারে, অথবা একটি মোটিভেশনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে পারে। তৃতীয় ধাপ, ফাইনাল অফার লেটার দিবে এবং আপনাকে এগ্রিমেন্ট দিবে, সেগুলো আপনাকে ভালো করে দেখে অ্যাকসেপ্ট করতে হবে। চতুর্থ ধাপ, ভিসার জন্য আবেদন করতে হবে বাংলাদেশের পাকিস্তানের দূতাবাসে, এবং ভিসাটি পাওয়ার পর আপনাকে ফ্লাই করতে হবে পঞ্চম ধাপে। এই ছিল গুরুত্বপূর্ণ 5টি ধাপ। আশা করি ধাপগুলি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বেশ সময় দিয়েছে। আগামী 30 জুন পর্যন্ত আবেদন করতে পারেন, তার মানে বেশ হাতে সময় রয়েছে। এবং এই সময়টুকুর মধ্যে ডকুমেন্টসগুলো গুছিয়ে ফেলুন, সোপ লিখে ফেলুন, বুঝে শুনে তারপর আবেদন করুন। তাড়াহুড়া করার কোনো দরকার নেই, কারণ আপনি যদি সঠিকভাবে বুঝে শুনে আবেদন করেন তাহলে পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এই ছিল ডেডলাইন নিয়ে কথাবার্তা। ভিডিওর শেষ প্রান্তে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে দুটি বিষয় না, দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে দুটি প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়ে থাকে আমাকে। প্রথমত হচ্ছে, ভাইয়া পাসপোর্ট দিয়ে আবেদন করা যাবে নাকি এনআই দিয়ে আবেদন করা যাবে? আমার ব্যক্তিগত পরামর্শ, যেহেতু আপনি বিদেশে আসার পরিকল্পনা করছেন, আগামী 10 বছরে এই পরিকল্পনা আপনার রয়েছে, স্কলারশিপ পাওয়া না পাওয়ার উপর নানা বিষয় বা সেলফ ফাইন্যান্সে আপনার বিদেশে আসার পরিকল্পনা রয়েছে, পাসপোর্টটি করিয়ে ফেলুন। এটা অনেক উপকারে আসবে আপনার। দ্বিতীয়ত হচ্ছে, পাসপোর্টটার সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সও জড়িত। অনেক স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের একটি সার্টিফিকেট কিন্তু চায়। আপনার কাছে যদি আগে থেকে পাসপোর্ট করা থাকে তাহলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার নেওয়াটা সহজ হবে। তাই দেরি না করে পাসপোর্টটি করিয়ে ফেলুন। আর এখন তো পাসপোর্ট 10 বছরের মেয়াদি হয়ে থাকে, ইমার্জেন্সি করা যায়। তাই ঝটপট কিন্তু পাসপোর্টটি করিয়ে ফেললে আপনি নানা স্কলারশিপে আবেদন করতে পারবেন। শুধু স্কলারশিপ না, বিভিন্ন দেশে ভ্রমণ করার ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে এবং বিভিন্ন ইমার্জেন্সিতেও কিন্তু কাজে লাগবে। তাই পাসপোর্টটা করিয়ে ফেলুন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন উত্তর আমি দিলাম। দ্বিতীয় একটি প্রশ্ন অনেকেই করে থাকেন, আমার ইনবক্সে ইমেলে করে থাকেন, ভাইয়া আমার জিপিএ এত, আমার এই যোগ্যতা রয়েছে, আমি কি এই স্কলারশিপে চান্স পাবো বা পসিবিলিটি কেমন? এই নিয়ে অনেকেই প্রশ্ন করেন। বন্ধুরা, এই প্রশ্নের জবাব বা উত্তর আমার কাছে নেই, এমনকি আপনার কাছে নেই, এমনকি স্কলারশিপের কমিটির কাছেও নেই। আবেদন শেষ হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু বলাটা খুবই কঠিন, কারণ কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করছেন এটা কিন্তু আমার জানা নেই, আপনারও জানা নেই, কমিটিও জানেন না যতক্ষণ না পর্যন্ত ডেডলাইন শেষ হচ্ছে। কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করছে, তাদের যোগ্যতা কেমন, জিপিএ কেমন, মার্কস কেমন, কেমন স্কিল রয়েছে, কার কত আইএলটিএস স্কোর রয়েছে, কার কত জিআরই জিমেট রয়েছে, এটা কিন্তু আপনার আমার কারো পক্ষে জানা পসিবল না। তাই এটা বলা খুবই কঠিন যে আপনার পসিবিলিটি কেমন বা আপনি সেই স্কলারশিপের চান্স পাবেন কি পাবেন না। তাহলে কি করা উচিত? ন্যূনতম যোগ্যতা যদি পূরণ করে থাকেন আবেদন করে দেওয়া উচিত, কারণ বিনামূল্যে আবেদন করা যাচ্ছে, কেন সুযোগটি নেবেন না? আর এভাবেই সবাই আবেদন করে, অর্থাৎ মোটামুটি একটা ধারণা করি সবাই আবেদন করে। আর এভাবে আবেদন করলে আপনি অনেকগুলো যখন স্কলারশিপে আবেদন করবেন, লেগে থাকবেন,
তাহলে কিন্তু কোনো না কোনো স্কলারশিপ আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম পাকিস্তানের কমসেট ইউনিভার্সিটির সম্পর্কে বিস্তারিত তথ্য, স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।